আসসালামু আলাইকুম। পপুলার এডুকেশন শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ডিপ্লোমা এডমিশন টেস্টের ম্যাথমেটিক্স। আমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টটা সবার কাছে কঠিন মনে হয় এবং এডমিশন টেস্টের ম্যাথ হলে তো সেটা আরো কথাই নাই। নানান চিন্তা ভাবনা আছে। সকল প্রশ্নের আনসার নিয়ে এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় থেকে কিছু এমসিকিউ সলভ করব, যে এমসিকিউ গুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ক্লাসটা আপনারা সকলেই খুব বেশি এনজয় করবেন। ওকে। আর আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এডমিশন টেস্ট মানেই যে শুধুমাত্র মেধার খেলা, বিষয়টা এরকম না। মেধার সাথে স্ট্র্যাটেজিরও কিন্তু একটা কম্বিনেশন আপনার দরকার। ওকে। সো এডমিশন টেস্টের জন্য আপনার মেধা লাগবে, স্ট্র্যাটেজি লাগবে এবং কপালও লাগবে। ধরেন পরীক্ষার হলে যায়া আপনি নার্ভাস হয়ে গেলেন, আপনার কিছু মনে নাই, এরকম করতেই পারে। দেখেন আমরা বাসায় বসে যখন কোনো একটা ম্যাথ সলভ করি বা কোনো একটা টপিক কোনো কিছু সলভ করি সেটা ইজিলি হয়। বাট আমরা পরীক্ষার হলে যায়া যখন এটা সলভ করতে যাই আমাদের কাছে আমাদের মাথার মধ্যে এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট হয়। এই এক্সট্রা প্রেশারটার জন্যই আমরা এডমিশন টেস্টে যে অনেক কিছু ভুল করব, এটাই স্বাভাবিক। বাট আমাদের যদি স্ট্র্যাটেজিটা সঠিক থাকে, আমরা সঠিক ওয়েতে যদি প্রিপারেশনটা নিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের এডমিশন টেস্টটা অনেক ভালো করতে পারবো। ঠিক আছে। এই যে যে মেন্টাল প্রেশারটা কাটিয়ে ওঠা, এটাও কিন্তু একটা কৌশল। আমরা এই সকল কৌশল নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। আর শুরুতে আরেকটা কথা বলতে চাই, যারা এডমিশন টেস্ট এবার দিবেন, ঠিক আছে, যারা এসএসসি দিয়েছেন এবং সামনে এডমিশন টেস্ট দিবেন, তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ রয়েছে এডমিশন টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য। শুধুমাত্র মার্কসেই সীমাবদ্ধ আমরা থাকবো না, আমরা আমাদের পছন্দ মতো টেকনোলজিতে যাতে ভর্তি হতে পারি কোনো একটা সরকারি পলিটেকনিকে, সেই জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত একটা নাম্বার প্রয়োজন। সেই পর্যাপ্ত নাম্বারটা যদি না থাকে, আমরা যদি পর্যাপ্ত স্কোর না তুলতে পারি, তাহলে কিন্তু কখনোই আমরা সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন আছে আমাদের, সেই স্বপ্নটা পূরণ হবে না। এই স্বপ্ন পূরণের সহায়ক হিসাবে আমাদের পপুলার এডুকেয়ার আপনার সবসময় পাশে আছে। এবং এইবার আমরা গতবার আমাদের পপুলার এডুকেয়ার থেকে ডিপ্লোমা এডমিশন টেস্টে যে জার্নিটা ছিল, সেখানে অনেক শিক্ষার্থী বিভিন্ন পলিটেকনিকে কিন্তু চান্স পেয়েছে। আমাদের প্রথম যে জার্নিটা ছিল, এবার তো আমাদের দ্বিতীয় জার্নি। আশা করি এইবার জার্নিটা তার থেকে আরো বেটার হবে এবং সেই বেটার হওয়ার জন্যই আমরা আপনাদের জন্য কিন্তু একটা বই লঞ্চ করেছি। এই বইটা শুধুমাত্র আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা দিচ্ছি। আমাদের যদি এডমিশন টেস্ট প্রোগ্রামে আপনারা যুক্ত হন, তাহলে একই সাথে আপনারা কিন্তু লাইভ ক্লাস পাচ্ছেন, পাশাপাশি যে আমাদের প্রিমিয়াম কম্প্যাক্ট যে বইটা আছে, সেই বইটাও কিন্তু আপনি একই সাথে পেয়ে যাচ্ছেন। এই বই, লাইভ ক্লাস, সকল কিছুর কম্বিনেশনে আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনার ডিপ্লোমা এডমিশন টেস্টে। ওকে। আর আমাদের প্রথম ব্যাচের অলরেডি ভর্তি ফিল আপ হয়ে গেছে। ইনশাল্লাহ কাল থেকে আবার সেকেন্ড ব্যাচের ভর্তি শুরু হবে। আপনারা চাইলে সেকেন্ড ব্যাচে ভর্তি হতে পারেন। আর সেকেন্ড ব্যাচে ভর্তি হইলে আমাদের একই সাথে হচ্ছে লাইভ ক্লাসও পাবেনই, পাশাপাশি কিন্তু আপনি সেই বইটাও পাচ্ছেন। ওকে। আর এই মুহূর্তে একটা অফার চলতেছে, আপনারা চাইলে সেই অফারে যুক্ত হতে পারেন। ওকে। আর এই অফারটা যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ভর্তি হতে গেলে আপনারা ঝামেলায় পড়বেন। আপনাদের অনুরোধে আমরা কিন্তু সেকেন্ড বেচ এডমিশন স্টার্ট করে দিয়েছি। সো ইনশাল্লাহ যত দ্রুত ভর্তি হতে পারবেন ততই লাভ। দেখেন, এডমিশন টেস্টে একটা দিন আপনি পিছনে গেলেন মানে কিন্তু অনেক পিছনে চলে গেলেন। আপনি বসে আছেন কিন্তু আপনার বন্ধু কিন্তু বসে নাই, সে পড়াশোনা করতেছে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে আপনার থেকে যত বেশি পরিশ্রমী, সে আপনার থেকে তত বেশি আগায়, সে সবসময় আপনার থেকে তত বেশি এগিয়ে থাকবে। এটা আপনাকে মানতেই হবে। ঠিক আছে। আপনি আপনার এডমিশন টেস্টের জার্নিটা যত দ্রুত সম্ভব শুরু করতে পারবেন, সেটা আপনার জন্য বেস্ট। কারণ সময়টা অল্প থাকে, সাবজেক্ট অনেক বেশি, টপিক অনেক বেশি। শেষ করার একটা চিন্তা ভাবনা আমাদের সাথে থাকতে হবে, তাই না? আশা করি আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন, আমরা খুবই ভালো করতে পারবো এডমিশন টেস্টে এবং আপনাদের যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণে আমরা ইনশাল্লাহ সহযোগী করতে পারবো। আর আমাদের এডমিশন কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে চাইলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করতে পারেন, অথবা আপনি প্লে স্টোর থেকে পাবলিক অ্যাপস ইনস্টল করে সেখান থেকে আমাদের কোর্সের এ টু জেড ওভারভিউটা দেখতে পারেন। ওকে। আপনাদের কিন্তু অগ্রিম আমন্ত্রণ রইল আমাদের কোর্সে। চলুন আমরা আজকে বীজগণিত এবং লগারিদম যে পার্টটা আছে, সেই পার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে সমাধান করব। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা ইনশাল্লাহ আজকে সকল এমসিকিউ গুলা শেষ করার
চেষ্টা করব। ঠিক আছে? ওকে, প্রথমেই আপনাদের গত বছরে যে এমসিকিউ আসছিল, এই নাম্বার সিস্টেম থেকে সর্বাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম থেকে সর্বাধিক প্রশ্ন পরীক্ষা আসে। যে মৌলিক সংখ্যার বিষয় থেকে, মৌলিক সংখ্যাটাতে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় থাকে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা বা নিচের কোনটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, এই জাতীয় কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। So, আপনাদের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, এটা আশা করি সকলের পারার কথা, তাই না? আমরা সকলেই জানি সবচেয়ে ছোট এবং জোড় একটা মৌলিক সংখ্যা হচ্ছে কত স্যার? 2। সবচেয়ে ছোট এবং জোড় একটা মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার মৌলিক সংখ্যাটা কাকে বলে? প্রথম প্রশ্ন যে আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে? কমেন্টে একটু জানাবেন যে মৌলিক সংখ্যাটা কাকে বলে। যদি না জানাতে পারেন তাহলে আমি জানাই দিই আপনাদেরকে। মৌলিক সংখ্যাটা কাকে বলে? কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা, যদি আপনি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না করতে পারেন, তখনই আপনার ওইটাকে মৌলিক সংখ্যা বলতে পারবেন। ঠিক আছে? বা কোনো একটা সংখ্যার উৎপাদক যদি এক এবং ওই সংখ্যা হয়, অন্য কোনো উৎপাদক যদি না পাওয়া যায়, তখন আপনি সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলতে পারবেন। সো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেখেন, মৌলিক সংখ্যা কি কি হইতে পারে? 2, 3, 5, 7, 11, 13, 19, 17 আছে, 17, তারপরে আসেন 19, ঠিক আছে, এরকম আর কি অনেক আছে। সো এই যে দেখেন, আপনি 2 এর কথা বলেন, 3 এর কথা বলেন, 11 এর কথা বলেন, 13 এর কথা বলেন, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? তার উৎপাদক হচ্ছে শুধুমাত্র কত? এই সংখ্যাটা আমি যদি 13 এর কথা বলি, যে 13 এর উৎপাদক কি কি আছে, তাহলে আপনি অবশ্যই বলবেন 13 এর উৎপাদক হচ্ছে 1 এবং 13। এছাড়া কি অন্য কোনো সংখ্যা দ্বারা এই 13 কে ভাগ করা যায় এবং ভাগফলটাকে একটা পূর্ণ সংখ্যা আসে, এরকম হবে? হবে না স্যার। তাহলে এই ধরনের সংখ্যাটাকে কি বলতে পারবেন স্যার? আপনি মৌলিক সংখ্যা বলতে পারবেন। এবং সবচেয়ে যে ছোট এবং জোড় একটা মৌলিক সংখ্যা হচ্ছে 2। সো আপনার প্রশ্ন এভাবে থাকতে পারে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, অথবা আসতে পারে যে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট এবং হচ্ছে জোড় মৌলিক সংখ্যাটা কত? তাহলে এটা আনসারটা কত হবে? 2। আশা করি এটা ক্লিয়ার। ঠিক আছে? আশা যদি ক্লিয়ার হয়ে থাকে আপনি ডান লিখে দিবেন। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। এরপরের যে প্রশ্নটা, এটা কিন্তু বীজগণিত থেকে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে স্যার? এটা হচ্ছে আমাদের বীজগণিত থেকে একটা প্রশ্ন কিন্তু আসছে। এটা যে a প্লাস বি সমান হচ্ছে 1 আর এ বি সমান হচ্ছে 4 যদি হয়ে থাকে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এর মান কত? এটা একদম সোজা। বলেন তো স্যার, পারবেন কিনা এটা? পারবেন? যদি আমাদের a প্লাস বির মান এটা হয়ে থাকে, a বির মান যদি এটা হয়ে থাকে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এর ভ্যালুটা কত? এই ধরনের অঙ্ক অনেকভাবে করা যায়। আমরা যদি a মাইনাস বি হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্রটা জানি, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, চলেন একটু দেখি আমরা। তো a মাইনাস বি হোল স্কয়ার এর যে মান নির্ণয়ের সূত্রটা আছে, এটা কিরকম বলেন তো? সূত্রটা এরকম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা কেমন? এই যে এরকম স্যার, a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আপনি স্যার একটা মানটা বসান। এটা মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। আচ্ছা, 1 এর উপর স্কয়ার 4 ইনটু, এটা কত দেখেন তো? a এর মান হচ্ছে 4, তাহলে 1 মাইনাস 16, দ্যাট মিন্স কত আসে? মাইনাসের 15। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার এটার ভ্যালুটা কত পাইলাম স্যার? মাইনাসের 15 পাইলাম। দ্যাট মিন্স কোন নাম্বারটা হচ্ছে আমাদের আনসার? তাহলে আনসার কোনটা স্যার? কোন নাম্বারটা হচ্ছে আমাদের আনসার? আশা করি বুঝতে পারতেছেন। তো চলুন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। স্যার এটাও তো আশা করি পারার কথা। কি বলছে একটু দেখেন, যে a প্লাস বি সমান হচ্ছে আমাদের 3 আর এ বি সমান হচ্ছে আমাদের 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি সমান কত? 3 আর এ বি সমান হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান কত হবে? একটু কঠিন মনে হচ্ছে তাই না? একটু জটিল মনে হচ্ছে, বাট সহজ হয়ে যাবে। খেয়াল করেন, আমরা এখান থেকে লেখাটা একটু শুরু করি। কি আছে স্যার এখানে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। আমি চাইলে দেখেন তো এ স্কোয়ার আর বি স্কোয়ার কে একসাথে লিখতে পারি না? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এবি লেখা যায় কিনা? লেখা যাচ্ছে। তাহলে
এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে, বলেন তো স্যার সূত্রটা কি? বলেন সূত্রটা কি? যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্রটা লিখবেন। তাহলে কি সূত্র লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখলাম, তারপরে মাইনাস এ বি ছিল, এই যে মাইনাস এ বি। এখন মান বসান। এ প্লাস বির মান কত আছে? 3, দ্যাট মিন্স 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 2 মাইনাস 2, সো 9 মাইনাস 4 মাইনাস 2, দ্যাট মিন্স হচ্ছে 9 মাইনাস 6, দ্যাট মিন্স হচ্ছে 3। ঠিক আছে, 3 হচ্ছে এটার আনসার, অর্থাৎ এই যে আপনার আনসার। কেমনে করছে বুঝছেন? এটাকে আরো একভাবে করা যাইতো, এখান থেকে সূত্র অ্যাপ্লাই করে করা যাইতো, এটা থেকেই। ওকে, সো আপনারা এখানে এ স্কয়ার আর বি স্কয়ার একসাথে আনছেন, এ বিটাকে বাইরে রাখছেন, তারপর এখানে এইটুকুর একটা সূত্র পাওয়া গেছে। এইটুকুর সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, তাই না? তাহলে এ বি কয়টা হয়ে গেল এখানে স্যার? এই দুইটা আর একটা তিনটা। আপনারা চাইলে এভাবে লিখতে পারতেন যে 3ab। এরপরে স্যার এই যে দেখেন এ বির মান কত? 2, তাহলে 3 গুণে 6, আপনি 9 থেকে 6 বাদ দেন, থাকে কত? 3। তো যেমনিই করেন আনসার কিন্তু মিলবে, যদি আপনার অঙ্কটা ঠিক থাকে। আপনি যেভাবেই করেন না কেন, আপনার আনসারটা অবশ্যই মিলবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা পারা যাবে। এরপরটা বলেন স্যার, এইটা। আচ্ছা, এটা আপনাদের বইয়ের একটা এমসিকিউ, সো এটা একটু বলেন আপনারা যে আসলে এটা আনসারটা কত হবে, 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলছে ভালো করে খেয়াল করেন, যে 25x² প্লাস 36y², এটার সাথে আর কত যোগ করলে ওই যোগফলটা কি হবে স্যার? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, একটা পূর্ণবর্গ রাশি হবে। এখানে যা দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে সেটার সাথে আর কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, একটু বলতে পারবেন? আশা করি পারার কথা, তাই না? একটু বলেন তো স্যার, যেটার সাথে কত যোগ করতে হবে আমাদের। যেমন দেখেন, এটা কেমনে করবেন স্যার? এটাকে একটু সূত্রের মতো একটু সাজাই লিখতে পারেন আপনারা, একটু সূত্রের মতো করে সাজাই লিখতে পারেন। দেখেন, আমি যদি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি, এই যে আমাদের এখানে কত আছে স্যার? 25x² আছে, তার মানে এটা 5x দিয়ে হোল স্কয়ার দেওয়া যায়। আর এখানে আছে কত? 36y²। সো এটাকে আমি চাইলে কি করতে পারি? 6y দিয়ে একটা হোল স্কয়ার দিতে পারি। ওকে, এখন বলছে এটার সাথে আর কত যোগ করলে, তাহলে আমি লিখলাম +2। যদি সূত্র ফেলতে চান যে a² + 2ab + b², এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে a হচ্ছে আমাদের 5x, b হচ্ছে কত স্যার? 6y। তাহলে এই অংশটা যদি যোগ করতে পারেন আপনি, দেখেন তাহলে কিন্তু একটা হোল স্কয়ারের সূত্র পড়ে যায় না, তাই তো নাকি? তাহলে এইটুক সমান আপনি কি লিখতে পারেন? এইটুক সমান, তাহলে এই যে a² + 2ab + b² সমান কি লেখা যায়? দেখেন তো, এই যে a + b হোল স্কয়ার, এই যে পূর্ণবর্গ হয়ে গেল গা। তাহলে এখানে কত যোগ করছেন আপনি? দেখেন তো, এক্সট্রা যোগটা করছেন কত? 5 দুগুণে 10, 6 10 60 xy। তাহলে আপনি কিন্তু এইটা এক্সট্রা যোগ করছেন। আগে যা ছিল তাই, তার সাথে যদি আপনি জাস্ট 60 xy যোগ করে দেন, তাহলে এই টোটালটা কি হয়ে যাবে? একটা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। তাহলে 60 xy কোথায় আছে স্যার? এই যে গ নম্বরে এটা আপনার আছে, গ নম্বরে এটা আছে। সো গ নম্বরটা কি হবে আপনার আনসার হবে। ও আচ্ছা, পূর্ণবর্গ রাশি মানে কি? গুড। দেখেন, পূর্ণবর্গ রাশি এটা চলেন একটু আলোচনা করে আসি। পূর্ণবর্গ সংখ্যা প্রথমত একটু বুঝেন। সমান সমান, সহজ কথা মনে রাখবেন, যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হয়, যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি আমি সহজ ভাষায় মনে রাখতে পারি, যার বর্গমূল কি হবে স্যার? একটা পূর্ণ সংখ্যা হবে। সিম্পলি খেয়াল করেন, আমি যদি বলি 4, এটাকে যদি বর্গমূল করেন আপনি, কত হবে? 2। দেখেন তো, 2 কে একটা পূর্ণ সংখ্যা পাইছেন না আপনি? তাহলে 4টা কি? 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনি যে বলেন 9, 9 কে যদি বর্গ করেন কত আসবে? 3, 3 কি একটা পূর্ণ সংখ্যা না? তা 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আপনি 16 কথা বলতে পারেন, কত আসে? 4 আসে। কিন্তু আপনি যদি 15 কথা বলেন, দেখেন তো স্যার, এই 15 বর্গ করলে কি আসবে? 3 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 3 পয়েন্ট কি আসবে? সামথিং। তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হইলো? যদি একটা দশমিক সংখ্যা হয়, সেটা তো আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি না। তাহলে 15 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। অর্থাৎ যাদের বর্গমূল এরকম হবে যে বর্গমূল করলেন
একটা পূর্ণ সংখ্যা আসলো, বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা আসে, সেটাই হচ্ছে আপনার কি বলেন তো পূর্ণবর্গ সংখ্যা। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এটা ক্লিয়ার হইলো। এরপর আমরা যাই। আচ্ছা, আমরা আশা করি এবির সূত্রটা সবাই পারে নাকি? যে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 9, এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 3, তাহলে এক্স ওয়াই এর মান কত? এটা অনেকভাবে করা যায়। এটা সরাসরি আপনি বা এক্স ওয়াই এর সূত্রে অ্যাপ্লাই করে করতে পারেন, মানে এবির যে সূত্রটা আছে সেটা দ্বারাও করতে পারেন, অথবা হচ্ছে এখানে আপনি যদি যোগ বিয়োগ করে এক্স আর ওয়াই এর মান বের করে এখানে যদি বসায় দেন তাও চলে। দুইভাবে করা যায়, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এবি সূত্র দ্বারাই করি, যেহেতু আপনাদের বইয়ের মধ্যে এবি সূত্র দিয়ে করা আছে। তাহলে এবি সূত্রটা কেমন হয় বলেন তো? এবি সূত্রটা কিন্তু এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বাই সরি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই যে স্যার এবি সূত্র বসাই দিলাম। এখন আপনি বসান এই জায়গায়, যেমন এখানে কত আছে আমাদের এক্স প্লাস ওয়াই মান কত 9, তাহলে দেন 9, 9/2 হোল স্কোয়ার। এখানে কত 3/2 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবেন আপনি হচ্ছে 9 এর উপর স্কোয়ার যদি করি 81/4 মাইনাস 9/4, তাহলে কত আসতেছে 4 হবে লসাগু, 81 মাইনাস 9। সো 81 থেকে 9 বাদ দেন, থাকবে কত? অবভিয়াসলি 72, 72/4, তাহলে কত আসে 18 আসে। কত আসে 18। তাহলে 18 এই যে খ নাম্বার দেওয়া আছে স্যার, এটি आंसर হবে। ঠিক আছে, তাহলে এটা এবি সূত্র দ্বারা করতে পারতেন। এটাকে আরেকভাবে করা যাইতো। কেমনে করা যাইতো জানেন? ওই যে আমরা অপনয়ন পদ্ধতি পড়ছি না, ঠিক এইভাবে, যে এক্স প্লাস ওয়াই এর মান কত আছে স্যার 9, এক্স মাইনাস ওয়াই কত আছে 3, যোগ করেন তাহলে ওয়াই আর ওয়াই কাটা যাবে, 2x সমান কত পাবেন 12, তাহলে x সমান কত হবে স্যার 6, তাই না? এখন x এর মান 6 একটা মধ্যে বসাই দেন, এই প্রথমটাতেই বসান, তাহলে 6 প্লাস ওয়াই সমান হচ্ছে 9, তাহলে ওয়াই সমান কত আসে 3, তাই না? এখন দেখেন এক্স ওয়াই, তাহলে এক্স এর মান কত 6 আর ওয়াই এর মান কত 3, তাহলে 3 6 কত আসে 18। সো যেভাবেই করেন এমনিও করা যায় অমনিও করা যায়। সো আমি মনে করি এই বীজগণিত থেকে আপনাদের হচ্ছে দুইটা সূত্রের উপর বেস করে এমসিকিউ আসতে পারে। এক হচ্ছে এবি সূত্রের সাহায্যে, হ্যাঁ, যেমন এবির যে সূত্রটা আছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই সূত্রের সাপেক্ষে একটা আসতে পারে। এই সূত্রের সাপেক্ষে আরেকটা আসতে পারে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এই যে দুইটা সূত্র লিখে দিলাম, এই দুইটা সূত্রের ভিত্তিতে আপনারা হচ্ছে পরীক্ষার মধ্যে এমসিকিউ পেতে পারেন। গত বছর যে কোশ্চেনটা করেছিল এই কোশ্চেনটা কিন্তু তুলনামূলক একটা সহজ হয়েছিল, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সহজ যদি হয়, প্রশ্নটা যদি সহজ হয় তাহলে আপনার জন্য কঠিন। কেন কঠিন জানেন? প্রশ্ন সহজ হলে সবাই পারবে, তখন প্রতিযোগিতাটা আরো বাড়ে। কিন্তু কঠিন প্রশ্ন হইলে প্রতিযোগিতা আগেই কমে যায়। যখন সহজ প্রশ্ন হবে তখন আপনিও আনসার করতে পারবেন, আর যার মোটামুটি প্রিপারেশন আছে সেও কিন্তু আনসার করতে পারবে। কিন্তু প্রশ্নটা যদি কঠিন হয়ে যায়, যার বেসিক ভালো, যিনি পরিশ্রম করছেন তিনি আনসার করতে পারবেন, যিনি পরিশ্রম করে নাই তিনি আনসার করতে পারবে না। তার মানে প্রতিযোগিতা কিন্তু আগে থেকে শেষ। তো প্রশ্ন যদি সহজ হয় সেই ক্ষেত্রে আমাদের যদি চান্স পেতে চাই তাহলে আমাদের কিন্তু বেশি মার্কস পেতে হবে। বেশি মার্কস না পেলে আমরা কিন্তু পরীক্ষায় চান্স পাবো না, সরি পলিটেকনিকে আমরা কিন্তু চান্স পাবো না। ঠিক আছে, সো প্রশ্ন সহজ হইলেই ঝামেলা বেশি, কঠিন হলে ঝামেলা কম থাকে। এই জন্যই বলি বেসিকটা সহকারে যতটুকু বলতেছি অতটুকু শিখেন, আশা করি এই ক্লাসগুলা এই পরিশ্রমগুলো আপনার পরীক্ষার মধ্যে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, সো চলুন আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। স্যার এই ধরনের এমসিকিউ আশা করি সবাই পারার কথা, তাই না? এই ধরনের এমসিকিউ আশা করি সবাই পারার কথা। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 9 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? একদম সহজ একটা এমসিকিউ। যদি দেখেন এখানে স্কোয়ার আছে এটাকে একবার বড় করবে, যদি দেখেন এখানে 4 আছে এটা দুইবার বড় করবেন, আপনার আনসার চলে আসবে। এইগুলা প্রশ্ন দেখেই বুঝতে হবে যে আসলে আমার আহ কিভাবে আমি অঙ্কটা করবো, মাইন্ড সেট আপ আগেই করে ফেলতে হবে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা বাসা বাড়িতে যখন অঙ্ক করি পড়ার টেবিলে বসে বসে, তখন আমাদের অঙ্ক করার জন্য কিন্তু অনেক খাতা আছে, তাই না? আপনার খাতা আছে, আপনি সেখানে চাইলে এক পেজে অঙ্কটা করতে পারবেন। কিন্তু
পরীক্ষার হলে তো স্যার আপনাকে কোনো খাতা দিবে না, কোনো পেজ দিবে না, তখন আপনি সেইখানে কি করবেন? তো সেইখানে আপনাকে যে কাজটা করতে হবে স্যার, সেইখানে ওই যে পেজের প্রশ্নের ফাঁকে ফাঁকে যে অল্প একটু জায়গা থাকবে, সেই জায়গাটার মধ্যে কিন্তু আনসারটা করতে হবে বা অঙ্কটা শর্টকাটে করতে হবে। সেই জন্য আগে থেকে প্র্যাকটিস করবেন, আগে থেকে চর্চা করবেন যে অঙ্কটা কিভাবে কত সহজে করা যায়, কত ছোট করে করা যায়। আমি যখন এডমিশন টেস্ট দিয়েছিলাম তখন আমি এক পেজে 12টা 14টা 17টা পর্যন্ত অঙ্ক করতাম, কারণ আমি চেষ্টা করতাম কত ছোট করে করা যায়। এডমিশন টেস্টে যে খুব একটা কঠিন প্রশ্ন হবে বিষয়টা এরকম না, সহজগুলো আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে টাইমের একটা বিষয়, আর আমি সেটাকে ছোট করে করতে পারি কিনা, ওই সময়ের মধ্যে করতে পারি কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে? কারণ আমরা যখন দ্রুত করতে যাব তখনই ভুল করব। এই জন্য আমাদের মাইন্ডটা, আমাদের মস্তিষ্কটাকে, ব্রেইনটাকে যত ঠান্ডা রাখা যায় তত পরীক্ষার হলে আমাদের ভালো হবে, প্রেশার ফ্রি রাখতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম স্যার, এটাকে বড় করলে এটা পাওয়া যায়, চলেন করি। এটার সমান এটা দেওয়া ছিল, তাহলে ওই সাইড একটা বর্গ করে দেন, হোল স্কয়ার, এই যে। আচ্ছা, সো এখানে আসে স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার, তাই তো? আর 9 এর উপর স্কয়ার করলে 81। আচ্ছা, তাহলে দুই দিয়ে এক্স আর এক্স কাটা দিলেন, উপর নিচে কাটা গেল, এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 81। এখন দেখেন এই টুটা তো আমার কি করতে হবে স্যার, এই পাশে নিয়ে যাইতে হবে নাকি? তাহলে আপনি এই টোটা যখন এই পাশে নিয়ে যাবেন তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 81 আর যোগ 2 মানে হচ্ছে 83। তাহলে আপনি এটার মান কত পাইলেন? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত পাইলেন? 83। 83 আনসার। কিন্তু পরীক্ষার হলে যায় স্যার এতটুকু করার মতো কি আপনার সময় আছে? বলেন, আছে কিনা? আছে। সো চলুন আমি একটু শর্টকাটে বিষয়টা দেখাই দিই। কি করে দেয় শর্টকাটে বিষয়টা দেখাই দিই। চলেন একটা একটু টেকনিক শিখাই দিই। কিরকম? আমাদের এখানে দেওয়া ছিল এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 9। আমাকে বের করতে বলছে কি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না? আচ্ছা, আপনি যখন এই সাইডে করছেন খেয়াল করেন, এখানে কিন্তু একটা মাইনাসের 2 আসছে, দেখেন এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার, এটার পাশাপাশি কিন্তু একটা মাইনাস 2 ও কিন্তু এখানে চলে আসে, আসে না? এই মাইনাস 2টা কিন্তু আপনি ওই পাশে ট্রান্সফার করছেন নাকি? তাহলে যখন আপনি বর্গ করতেছেন এটারে, যখন এটারে বর্গ করতেছেন তখন কিন্তু এরকম আসতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার সমান আসতেছে 81। যে 9 এর বর্গ করলে কত আসে? 81। বাট এই সাইডে বড় করলে ঠিক এটাই পাবেন, কিন্তু এখানে কি আসবে? একটা মাইনাসের 2 আসবে। এই যে মাইনাস থাকলে মাইনাসের 2 আসে। আর যদি প্লাস থাকতো, যদি প্লাসেরটা থাকতো, এখানে মনে করেন এরকম থাকতো এক্স প্লাস 1/x সমান 9, তাহলে এই ক্ষেত্রে আসছে এরকম এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 81, তাহলে প্লাস 2 আসতো। ঠিক আছে? এই যে 9 এর বর্গ কত স্যার? 81, 9 এর বর্গ 81, বাট মাইনাস থাকলে মাইনাসের একটা 2 পাবেন এখানে, আর প্লাস থাকলে এখানে প্লাসের একটা 2 আপনি পাবেন। তাহলে কি করবো, এটা শর্টকাটে করার টেকনিকটা কি স্যার? শর্টকাটে কেমনে করব? যদি দেখেন এখানে মাইনাস 2 আছে, তাহলে খালি এটা এই সাইডে যেটা থাকবে এটাকে একটা বড় করে দিবেন। এটা কি করবেন স্যার? একটা বর্গ করলেন, বর্গ বড় করার পরে মাইনাসটা যদি ওই পাশে নিয়ে যান তাহলে কি হবে? প্লাস 2 হয়ে যাবে। জাস্ট এটাকে বর্গ করে আপনি যত পাবেন সেটার সাথে 2 যোগ করে দেন, দ্যাটস এনাফ। যদি মাইনাস থাকে, যদি এখানে মাইনাস থাকে তাহলে কি করবেন? এটাকে বড় করবেন, বড় করার পরে সাথে একটা 2 যোগ করে দিবেন, দ্যাটস এনাফ। দুইটা কই থেকে আসে? এই যে এখানে আসে কিন্তু। আর যদি প্লাস থাকে তাহলে 2 বিয়োগ করবেন, প্লাস থাকলে 2 কি করবেন? বিয়োগ করবেন। তাহলে প্লাস থাকলে কত হইতো? 79। তাহলে আশা করি অত কিছু করা লাগতেছে না আমার। অঙ্কটা তো আমি সবটুকু বুঝছি নাকি, কেমনে করা লাগে সব জানি, আমরা আগে করে আসছি, কিন্তু এখন হচ্ছে আমি শর্টকাটে করার চেষ্টা করি। যদি মাইনাস থাকে আমি বর্গ ঠিকই করব, 9 এর বর্গ কত হয়? 81, 2 যোগ করে দেবো, 83 আনসার। যদি প্লাস থাকতো 2 বিয়োগ করে দিতাম, দ্যাটস এনাফ। এই রকম আমাদেরকে একটু শর্টকাটটা শিখতে হবে, ঠিক আছে? আপনারা আপাতত দেখেন এডমিশন টেস্টগুলোতে ক্যালকুলেটর অ্যালাউ করে না, তো সেটা বিজ্ঞপ্তির পরেই বোঝা যাবে। আপাতত আপনারা যাই কিছু করেন ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করেন। আসলে ক্যালকুলেটরটা আমাদের লাইফে খুব একটা ভালো কাজে দেয় না। আপনি চেষ্টা করবেন আপনার ব্রেন দিয়ে যতটুকু সম্ভব সলভ করা যায়, ক্যালকুলেশন গুলা ব্রেনের মাধ্যমে করার চেষ্টা করবেন। আপনি অল টাইম যদি ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেবল থাকেন তাহলে লাস্টে এমন একটা স্টেজে আপনি চলে আসবেন যে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় এটা আপনি জানবেন না। এটা করার জন্য আপনার ক্যালকুলেটর লাগবে। তো এরকম ডিপেন্ডেবল হবেন না। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যতটা সম্ভব ক্যালকুলেটর ফ্রি হন।
ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি কমান। এটা আপনার লাইফে শুধুমাত্র যে এখন কাজে দেবে সেটা এরকম না, ফিউচার লাইফে অনেক বেশি কাজে দিবে। কারণ ফিউচার লাইফে আপনি হচ্ছে ধরেন ডিপ্লোমা করলেন, বিএসসি করলেন, পরীক্ষার হলে যাবেন, মানে তখন হচ্ছে চাকরি পরীক্ষা যাবেন, তখন তো আপনার ক্যালকুলেটর নিতে দিবে না। তো এই যে আপনার এখন থেকে ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি ছিল, তো এটা যখন বিএসসি লাইফ পর্যন্ত চলে যাবে, তখন আপনি ক্যালকুলেটর ছাড়া কিচ্ছু করতে পারবেন না। পরে হঠাৎ করে যখন আপনার এই জব এক্সামে যাবেন, ক্যালকুলেটর দিতে দেয় না, তখন আপনি কেমনে সলভ করবেন? তখন ক্ষেত্রে যায় ধরা খাবেন। সেজন্য আমি বলি যে ক্যালকুলেটর ডিপেন্ডেন্সিটা টোটালি কমাই ফেলে। ওকে, যেটা একদম লাগবে সেটা তো লাগবে, বাট যেখানে লাগবে না সেখানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার, উৎপাদকের বিশ্লেষণ, এই মিডল ফ্যাক্টরগুলা এই মিডল ফ্যাক্টরগুলা আশা করি ম্যাক্সিমাম শিক্ষার্থী পারেন, তাই না? এ স্কয়ার মাইনাস 19 এ মাইনাস 20 করা সম্ভব, তাই তো? এ স্কয়ার মাইনাস 19 এ মাইনাস হচ্ছে 20, মিডল ফ্যাক্টর করার মেথডটা কি? এখানে যা থাকবে এখানে যা থাকবে এই দুটো গুণ করবেন, গুণ করে সেটাকে ভাঙানোর ট্রাই করবেন। তাহলে এখানে আছে কত আমাদের? 1 আর 20, তার মানে 20ই হয়। এখন 20কে ভাঙায় কি করতে হবে? যোগ বিয়োগ করে এই মাঝখানেরটা বানাইতে হবে। যোগ বিয়োগ করে এই মাঝখানেরটা আপনাকে বানাইতে হবে। তাহলে আছে কয়টা? 19টা। তাহলে 20 থেকে যদি একটা বাদ দিই, 20কে 20 গুণ করলে এটা হবে, গুণ করে এটা হবে, যোগ বিয়োগ করে এটা হইতে হবে। 20কে 20, 20 থেকে এক বাদ দেন 19, ঠিক আছে? বাট এখানে দেখেন আছে কোন চিহ্নটা? মাইনাসে, তার মানে এই জায়গায় মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এই যে 20টা লিখবেন মাইনাসের, মানে বড়টা মাইনাসের আর ছোটটা দেবেন কি প্লাসের। এই যে স্যার হয়ে গেল। তাহলে এখন এ কমন নেন এই দুইটা থেকে, সো এ মাইনাস 20, আর এখানে প্লাস 1 কমন নিলে এ মাইনাস 20। সো এ মাইনাস 20 আর হচ্ছে এ প্লাস 1, এটাই তো আনসার। কোথায় আছে? এ প্লাস 1 আর এ মাইনাস 20, এই যে এ প্লাস 1 আর এ মাইনাস 20, দ্যাট ইজ ইউর আনসার, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তারপরে যেটা বলছে যে এফ অফ এক্স সমান হচ্ছে এটা এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কে। এখানে বলছে যে কে এর মান কত হলে, যে কে এর মান এফ অফ মাইনাস টু, সরি এফ অফ টু সমান 0 হলে, এফ অফ টু সমান যদি 0 হয় তাহলে কে এর মানটা কত? এই কে এর মান আপনাকে বের করতে বলছে। পারবো না স্যার? কি পারবো? কত বসাইলে 0 হয় স্যার? এফ অফ টু। তাহলে আপনি আগে এফ অফ টু এর মানটা বের করেন। কি বের করবেন? এফ অফ টু এখান থেকে বের করে ফেলেন। সো চলুন আমরা এফ অফ টু বের করব। সো টু কিউব মাইনাস টু মাইনাস কে, সেখানে পাচ্ছেন হচ্ছে 8 মাইনাস 2 মাইনাস কে, তার মানে এখানে পাচ্ছেন হচ্ছে 6 মাইনাস কে। তাহলে এটা হচ্ছে কার ভ্যালু? এফ অফ টু এর ভ্যালু। এফ অফ টু সমান এইটা। এখন কি বলছে? এফ অফ টু সমান 0 হবে, এটা না? এফ অফ টু সমান কি 0? সে এখন এফ অফ টু সমান 0, তাহলে এফ অফ টু এর মান কত পাইছেন? 6 মাইনাস কে সমান হচ্ছে 0। সো কে সমান কত আসে স্যার? 6 আসে। কে সমান কত পাচ্ছেন? 6 পাচ্ছেন, ঠিক আছে? কে সমান আমরা কত পাইছি? 6 পাচ্ছি। পারা তো সম্ভব নাকি? কে সমান 6। আচ্ছা, আপনি তো দেখি আগে আনসার দিয়ে দিলেন, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সো চেষ্টা করবেন আমার আগে আনসারটা দেওয়ার জন্য। সবসময় চেষ্টা করবেন যে আমার আগে কিভাবে আনসার দেওয়া যায়। এটা ভালো একটা টেকনিক, এটা আপনার পড়ার আগ্রহটাকে অনেক বাড়াই দিবে। এবং আমি সবসময় আপনাদেরকে এই বিষয়টাকে অনেক প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। যদি কোনো এক শিক্ষার্থী আমার আগে করতে পারে, ভেরি গুড, ঠিক আছে? এটা স্কুল লাইফে আমি করতাম। স্যারে কোনো ম্যাথ দিলে করাইলে সেটা আমি আগে করতাম। সেটার মধ্যে একটা শান্তি আছে অন্যরকম, যে সবার আগে আমি দেখাইছি আজকে। এটার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। ধরেন আপনাকে একটা ম্যাথ দিল ক্লাসে, তখন অনেক শিক্ষার্থী আছে, তখন সবার আগে আপনি স্যারকে করে দেখাইলেন, এটার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে, তাই না? সেটা যে করছে সে জানে। তো সবসময় এই চেষ্টা বা এই প্র্যাকটিসটা রাখবেন। তারপর কে এর মান কত হলে, কে কত হলে এর মান শূন্য হবে? অর্থাৎ কে কত হলে এর মান কি হবে? শূন্য হবে। আচ্ছা, এই ধরনের ম্যাথ গুলা অপশন টেস্ট করে করার চেষ্টা করবেন, ঠিক আছে? অপশন টেস্ট করে করার চেষ্টা করবেন। নর্মালি যদি আপনি এটা করতে চান,
নর্মালি মনে করেন সলিউশন যেটা আছে যে কে কিউব মাইনাস কে মাইনাস সিক্স, এটার যে সলিউশন এটার মান তো জিরো হবে, কে এর মান কত হলো এটাই বলছে না। তাহলে এটাকে যদি আপনি সলিউশন করতে যান অনেকটা সময়ের প্রয়োজন, কিন্তু আপনি যদি এখানে চারটা অপশন টেস্ট করেন সেটাই আমি মনে করি সবচেয়ে সহজ হবে কথা, সবচেয়ে সহজ হবে যেহেতু কিউব আছে এখানে। তাহলে এখন খেয়াল করেন, প্রথমত আমরা মাইনাস ওয়ান বসায় দেখি কে এর মান মাইনাস ওয়ান, এটাকে বলে অপশন টেস্ট, অর্থাৎ অপশনে যে আনসার গুলো দেওয়া আছে সেটা আমরা এখানে বসাবো, বসায় দেখবো সেটা জিরো আসে কিনা। এই মেথডটা আমরা এই ক্ষেত্রে ফলো করব। সো চলুন তাহলে মাইনাস ওয়ান বসাই। সো মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সিক্স সমান জিরো। তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান, এখানে হচ্ছে কত প্লাস ওয়ান মাইনাস সিক্স, তাই না? তাহলে এখানে জীবনে কি জিরো আসে? আসছে, দেখেন তো লাস্টে জিরো আসছে? জিরো কিন্তু আসে নাই, লাস্টে কথা হচ্ছে না, আপনি মাইনাস সিক্স পাচ্ছেন, সেই ক্ষেত্রে জিরো আসে নাই। তাহলে এই যে মাইনাস ওয়ান দ্বারা যদি জিরো আসে নাই, তাহলে প্লাস ওয়ান দ্বারাও জীবনে জিরো আসবে না, এই দুইটা বাদ। ঠিক আছে, এই দুইটা বাদ। এখন আপনি দুই দ্বারা দেখেন, দুই দ্বারা একটু দেখেন, তাহলে হচ্ছে টু কিউব মাইনাস টু মাইনাস কে। এখন দেখেন তাহলে এখানে কত পাচ্ছেন, এখানে পাচ্ছেন হচ্ছে আট মাইনাস টু মাইনাস, তাহলে দেখেন এইট মাইনাস এইট সমান জিরো। তাহলে কত জনে জিরো পাইছেন? টু। তাহলে এটা তাৎক্ষণিক দেখাই দিবেন, দেরি করবেন না। তাহলে কত হবে আনসারটা স্যার? টু হবে। তো এই যে অপশন টেস্ট মেথড, এটা একটু চেষ্টা করবেন যখন দেখবেন অঙ্কটা বড় হচ্ছে বা নর্মালি সলিউশন করা সমস্যা। অঙ্কটা আপনি এমনি সলিউশন করলে পারবেন, বাট সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা চেষ্টা করি সবসময় এডমিশন টেস্ট গুলাতে সময় যাতে কম লাগে, সময়ের দিকে আমাদের খেয়াল করতে হয়। সময়ের দিকে যদি খেয়াল না করি সেটা ঝামেলা। সেজন্য আমাদের কাজ কি করতে হবে স্যার? যতটুকু কম সময়ে করা যায়। তো এরকম বড় অঙ্ক হইলে আমরা অপশন টেস্ট করে সেটাকে মিলাই দিব, অপশন টেস্ট করে কি করব? মিলাই দিব। ঠিক আছে, এই অঙ্কটা কেমনে করব বলেন তো? একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে যে a কিউব মাইনাস থ্রি a স্কোয়ার বি প্লাস টু বি কিউব, এবং a সমান বি বসালে, a সমান যদি বি বসান তাহলে f অফ a সমান জিরো হয়। রাশিটির একটি উৎপাদক কত? আমাদের এখানে দেওয়া আছে a কিউব মাইনাস থ্রি a স্কোয়ার বি প্লাস টু বি কিউব। এটাকে আমরা সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। আচ্ছা, মাঝখানে একটা লাইন ফাঁকা রেখে নিচের লাইনে লিখবেন। প্রশ্নটা ত্রুটিপূর্ণ মনে হচ্ছে, ঠিক আছে? একটু প্রশ্নটাতে সমস্যা আছে এখানে, এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, এখানে আনসারটা হয়তো মিল নাই, কারণ এখানে কখনো ওয়াইটাই হবে না। ঠিক আছে, এখানে যেহেতু এ এবং বি দ্বারা রাশিটা দেওয়া আছে, তাহলে অবশ্যই উৎপাদকটা অবশ্যই অবশ্যই এ এবং বি এর ভিতরে আসবে। ঠিক আছে, এবং বি এর ভিতরে আসবে। প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ আছে, এটা ক্রস দেন। তারপরে দেখেন 2% মুনাফায় 600 টাকার 2 বছরের মুনাফা কত? আচ্ছা, এই মুনাফার আমরা 8-9-এ অনেক অঙ্ক করছি এই মুনাফার, তাই না? বলেন তো, আমরা ক্লাস 8-এ কিন্তু অনেক মুনাফা করেছি। হ্যাঁ, বি হইলে হবে, বি হইলে হবে। ঠিক আছে, বি হইলে হবে। যদি আপনাদের আগের অপশনের মধ্যে এক্স এর মান যদি এখানে যেমন ধরেন এ প্লাস বি এরকম বলতো তাহলে হইতো, বা ধরেন এ মাইনাস বি তাহলে হইতো। ঠিক আছে, বা এ মাইনাস বি মাইনাস ওয়ান তাহলে হইতো, বি মাইনাস ওয়ান তাহলে হইতো। ঠিক আছে, তো এর জায়গায় বি বসালে হয়তো আনসারটা পাওয়া যেতে পারে। এখন আমরা এই মুনাফার এই অঙ্কটা করে দেখি যে 2% মুনাফায়, 2% মুনাফায় 600 টাকার 2 বছরের মুনাফা কত, তাই না? তো এটা কেমনে করবেন স্যার? মুনাফা নির্ণয় করার সূত্র কি জানেন? আই ইজ ইকুয়াল টু পি এন আর। সরাসরি সূত্র লিখবেন, আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখানে পি মানে হচ্ছে মূলধন, মূলধনটা কত স্যার? 600। আচ্ছা, এন মানে সময়, সময়টা কয় বছর স্যার? 2 বছর। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র কিন্তু স্যার এটা, এটা সরল মুনাফার ক্ষেত্রে। আর যৌগিক মুনাফা বা কম্পাউন্ড যে প্রফিটটা আছে সেটা ক্ষেত্রে সূত্রটা কিন্তু আলাদা। আর এর মান হচ্ছে স্যার রেট, কত স্যার? 2%। আর মান কত? 2%। পার্সেন্টটা তুলে দিলে 2/100। সো 2/100। তাহলে এখানে কি হবে? এই যে 0 আর 0 কাটা দিলেন, দুইটা 0 দুইটা 0 কাটা। এখন গুণ করেন, 2 দুগুণে 4, 4 6 কত? 24 টাকা। তাহলে আপনার 2 বছর পরে কয় টাকা মুনাফা পাবেন? 24 টাকা মুনাফা পাবেন।
ঠিক আছে, সহজ আছে না? জাস্ট আই ইজ ইকুয়াল টু পি এন আর সূত্রটা লিখবেন। পি মানে হচ্ছে মূলধন, মূলধনটা লিখলেন। মূলধন কত আছে স্যার? 600, এই যে 600 লেখা আছে, 600 টাকার। এন মানে সময়, কয় বছর? 2 বছর। আর আর মানে হচ্ছে রেট, রেটটা কত? 2%। পার্সেন্টটা তুলে দিবেন, 2% মানে কত? 2/100, তাই না? সেইভাবে একটু করে ফেলবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। কত হবে? 24 টাকা, এই যে আনসার, ছোট গ নাম্বার। তারপরে স্যার এইটা একটু বলেন যে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে? সরল মুনাফা বলছে, তাহলে আমরা এখানে কি করব স্যার? সূত্রটা আই সমান সমান পি এন আর। মূলধনটা কত স্যার? 500, তাই না? কত বছরের স্যার? 3 বছর। এই যে এন মানে সময়, কয় বছর বলছে? 3 বছর, তাহলে 3 দেন। আর এর মান কত? এই যে শতকরা 5 টাকা হারে, তাহলে আর এর মান হচ্ছে কত? 5%। দ্যাট মিনস 5/100। এটা দেন, 5×5 = 25, 3×25 হচ্ছে 75 আনসার। এগুলো মুখে মুখে করা যায়। 100 টাকায় 5 টাকা, 100 টাকা 1 বছর মুনাফা কয় টাকা? 5 টাকা। তাহলে 500 টাকা 1 বছর কত হবে? 25 টাকা। 5×5 = 25, 100 টাকায় 5 টাকা হলে 500 টাকা কত হবে? 25 টাকা। তাহলে 1 বছর মুনাফা পাচ্ছেন কয় টাকা? 25 টাকা। 3 বছরে 3 দা গুণ দেন, 25 কত হয়? 75। এটা সূত্র লাগে না, মুখে মুখে এগুলা করা যায়, তাই না? এগুলা চাইলে আপনি মুখে মুখেও করতে পারবেন। এরপরে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা তো বুঝেন নাকি? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দেখেন, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? আমরা সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে কি জানি? আই সমান সমান হচ্ছে পিএনআর, এটা। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক্ষেত্রে কি জানি স্যার, বলেন তো? এরকম সূত্র জানি না, পি ইন্টু 1 + r² মুনাফা সহ মূলধনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি। এই যে স্যার ছোট নাম্বার আছে, দেখেন, পি ইন্টু 1 + r², এই যে সূত্র। আচ্ছা, এই ক্যাটাগরির অঙ্কগুলো একটু জটিল। প্রত্যেক ব্যক্তির দৈনিক কাজের পরিমাণ x হলে কিউ জন ব্যক্তির n দিনের কাজের পরিমাণ কত? মানে একজন ব্যক্তি দৈনিক কতটুকু কাজ করতে পারে? x পরিমাণ। তাহলে কিউ জন ব্যক্তি কতটুকু কাজ করতে পারবে? নর্মালি একটু বোঝার চেষ্টা করেন যে এই যে প্রত্যেক ব্যক্তির দৈনিক কাজের পরিমাণ হচ্ছে x, মানে এও বলতে পারেন যে একজন ব্যক্তি এই দৈনিক মানে একদিনে, তাহলে একজন ব্যক্তি একদিনে করতে পারে এক্স অংশ বা যাই বলেন, ঠিক আছে, এক্স পরিমাণ কাজ। তাহলে এখন কিউ জন ব্যক্তির, কতজন ব্যক্তি? কিউ জন ব্যক্তি। তো একজন ব্যক্তি যতটুকু কাজ করে কিউ জন ব্যক্তি আরো বেশি করবে, তাহলে গুণ দিবেন, তাহলে কি হবে? কিউ এক্স হবে। কত দিনে? এন দিনে, এন দিনের কাজের পরিমাণ, অবশ্যই সেটা গুণ হবে। তাহলে এটাই তো আশা করি আনসার হওয়ার কথা, তাই না? বুঝতে পারছেন? দেখেন, একজন ব্যক্তি একদিনে করতে পারে এক্স অংশ, তাহলে কিউ জন ব্যক্তি এন দিনে কতটুকু করতে পারবে? কত দিনে? এন দিনে।
তাহলে কি হবে, জাস্ট গুণ দিবেন। রাশেদ একটি কাজ 12 দিনে করতে পারে। এই অঙ্কগুলা কেমনে করবেন? একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। তাহলে আপনি এভাবে লিখতে পারেন, 12 দিনে করতে পারে সমান সমান একটি কাজ। তাহলে একদিনে একদিনে করতে পারবে 1/12 অংশ কাজ, অর্থাৎ টোটাল কাজটির এত অংশ। তো কতটুকু বলছে স্যার? ডি দিনে করতে পারে, তাহলে কত? D/12। তাহলে কি হবে? D/12। এই যে স্যার ক নাম্বার আনসার, D/12। এখানে কি বলছে দেখেন, দৈনিক 4 ঘন্টা পরিশ্রম করে 50 জন লোক একটি কাজ 12 দিনে করলে একজন লোক কাজটি করতে কত ঘন্টা পরিশ্রম করতে হবে? অর্থাৎ কত ঘন্টা। ঐকিক নিয়মে যদি সাজান তাহলে যেটা চাই আমাদের, এটা কোথায় থাকতে হবে? শেষে থাকতে হবে। যা চাই সেটা কই থাকতে হবে? লাস্টে থাকতে হবে। তাহলে চাইছে কি স্যার? কত ঘন্টা পরিশ্রম করতে হবে, দ্যাট মিনস এটা আপনি লাস্টে রাখবেন। তাই সাজাবেন কিভাবে? 50 জন লোকে 12 দিনে কাজটি শেষ করতে দৈনিক পরিশ্রম করে কয় ঘন্টা করে? 4 ঘন্টা করে, তাই না? তাই সাজাতে পারেন যে 50 জনে 12 দিনে শেষ করতে দৈনিক পরিশ্রম করে, দৈনিক পরিশ্রম করে কয় ঘন্টা স্যার? 4 ঘন্টা। তা সুতরাং এখন যদি একদিনে করতে চায়, একজনে যদি করতে চায়, ঠিক আছে, একদিনে যদি শেষ করতে চায়, যে কি বলছে, একজন লোক একজন লোক কাজটি করতে, এটা তো দিন দেওয়া নাই, একদিনে না কত দিনে এটা দেওয়া থাকবে। এখন যদি মনে করেন 50 জনে যে কাজ করতো, মানে 50 জন লোকে 12 দিনে শেষ করতে, 50 জন লোকে 12 দিনে শেষ করতে তার দৈনিক পরিশ্রম করতে হয়েছে কয় ঘন্টা? 4 ঘন্টা। এখন একজন লোকে 12 দিনে যদি শেষ করতে চায় তাহলে তার দৈনিককে আরো পরিশ্রম বাড়াইতে হবে না? হবে কিনা? তাহলে বাড়াইতে হবে। বাড়াইতে হইলে আপনি গুণ দিবেন 4 × 50। এখন সে যদি একদিনে শেষ করতে চায়, একদিনে শেষ করতে চায়, তাহলে কি হবে? আরো বেশি দৈনিক পরিশ্রম করতে হবে। তাহলে 12 সাথে এটা গুণ দেন। ঠিক আছে? তাহলে কত হচ্ছে স্যার এখানে খেয়াল করেন তো। 4×5 = 20, 20, 12 × 24, 200, আর এখানে আছে 12, 24, 2400 ঘন্টা, তাই না? অর্থাৎ তাকে দৈনিক 2400 ঘন্টা করে পরিশ্রম করতে হবে। এই আনসারটা এখানে নাই। ঠিক আছে? আনসারটা এখানে একটা তো না, এটা হবে আনসার কি? 2400 ঘন্টা। তাকে দৈনিক কত ঘন্টা করে পরিশ্রম করতে হবে? 2400 ঘন্টা করে পরিশ্রম করতে হবে। এখানে যদিও দিনের উল্লেখ নাই যে কত দিনে করতে হবে, যদি একদিনে বলে তাহলে আনসার এটা আসবে। কিন্তু যদি এখানে ধরেন কোনটা দিনের উল্লেখ থাকতো যে 12 দিনে করতে, বা 12 দিনে করতে কতটুকু লাগবে, সেক্ষেত্রে আনসারটা অন্যটা আসতো। বাট এখানে যদি দিনের উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা একদিনের কথাই বলছে। ঠিক আছে? একদিনের কথা বলছে। তারপরটা খেয়াল করেন, এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? সে যদি 11 টাকায় বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 10%। তাহলে ক্রয় মূল্য কত? আচ্ছা দেখেন তো, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 + 10। ঠিক না? 10% যত লাভ, তার মানে কি হবে? 110 যোগ দিবেন।
এত টাকা। কত হইলো স্যার? 110 টাকা। আচ্ছা, তাহলে এই যে 110 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত স্যার? 110। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100। তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা লাইন সাজাইতে পারেন। কি চাইছে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা লাস্টে রাখবেন। যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তার মানে এই যেরকম যখন পার্সেন্ট থাকবে, আপনি সেটাকে ক্রয় মূল্য 100 ধরে বিক্রয় মূল্যটা বের করবেন। তারপর আপনার যা চাইছে সে অনুযায়ী একটু সাজাবেন। তবে মনে রাখবেন, ঐকিক নিয়মের ক্ষেত্রে যা চাই সেটা কোথায় রাখতে হবে? লাস্টে রাখতে হবে। সেজন্য আমরা কি করব? এটাকে লিখতে পারি যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 110। ঠিক আছে? তারপরে দেখেন তো বিক্রয় কত টাকায় করছিল? এই যে 11 টাকায়। এটা বিক্রয় মূল্য। তাহলে 11 টাকায় বিক্রয় করলে 100 ইন্টু 11 ডিভাইড বাই 110। কাটেন, 0 0 কাট, 11 11 কাট, তার মানে থাকে কত? 10 টাকা। তাহলে আনসারটা হবে 10। ক নাম্বার? এটা হচ্ছে লেন্দি প্রসেস। কেউ যদি বড় করে করতে চান সে এমনি করতে পারে, বাট এটার শর্ট প্রসেস আছে, ছোট করে করে দেওয়ার একটা প্রসেস আছে। আপনি খেয়াল করেন, 11 টাকায় বিক্রি করছে বিদায় কয় পার্সেন্ট লাভ হয়েছে? 10%, তাই না? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে যদি ক্রয় মূল্য 10 টাকা হয়, এই যে বাড়তি যে 1 টাকাটা হয়েছে, 1 টাকাই তো লাভ নাকি? সে কিন্তু এখানে 1 টাকা লাভ করছে। তাহলে এই 10 টাকার 1 টাকা হচ্ছে কত? 1%, 10%, তাই না? 10 টাকার 1 টাকা কত পার্সেন্ট? 10%। সেই জন্য আপনি এখানে এইটা যদি একটু ডাকটা ভালো করে বুঝেন, একটু ক্যালকুলেশনটা বুঝলে আশা করি এই যে এটার যে ক্রয় মূল্য 10 টাকা এটা বোঝার কথা আপনার নিজের। কারণ এখানে দিছে কয় টাকা? যে 11 টাকায় সে বিক্রি করছে। কয় টাকায় বিক্রি করছে? 11 টাকায়। কয় পার্সেন্ট লাভ হয়েছে? 10%। তাহলে এখানে বোঝা যাচ্ছে সে 10 টাকায় কিনছিল, 11 টাকায় বেচে। কয় টাকা লাভ হয়েছে? 1 টাকা। কেন? এই যে 10% লাভ হয়েছে এই জন্য। এরপরে 4% হারে সরল মুনাফায়, বলেন তো এটা পারবেন কিনা? সবৃদ্ধি মূল কত টাকা? 4% হারে সরল মুনাফায় 500 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল কত? আচ্ছা, এটা মুখে মুখে একটু করার ট্রাই করেন তো, দেখি পারেন কিনা। একটু মুখে মুখে করার ট্রাই করেন যে আসলে কত হইতে পারে। 4% হার মুনাফায় কত পার্সেন্ট? 4%। কত পার্সেন্ট? 4%। তার মানে 100 টাকায় 4 টাকা। 100 টাকায় কত? 4 টাকা। তাহলে 500 টাকায় কত হবে? 100 টাকায় 4 টাকা হলে 500 টাকায় 20 টাকা। তাহলে 500 টাকায় আমরা 1 বছর মুনাফা পাচ্ছি কত টাকা? 20 টাকা। তো 2 বছর পাবো কত? 20 দুগুণে 40। 1 বছর 20 হলো, 2 বছর কত? 40। তাহলে 500 আর 40 যোগ করলে কত হয়? 540। পারবো না? পারবো? 100 টাকায় লাভ দিছে কত? 4% মানে কি? 100 টাকায় 4 টাকা লাভ 1 বছরে। তাহলে 500 টাকায় কত হবে? 4 5 20, 20 টাকা। তাহলে 1 বছর 20 টাকা, 2 বছরে 40 টাকা। আসল ছিল 500 আর লাভ হয়েছে 40। যোগ করলে কত আসে? 540। সবৃদ্ধি মূল মানে কত? সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা আর মূলধনের যে যোগফলটা আছে, এই দুইটাকে একত্রে সবৃদ্ধি মূল বলা হয়। পারবো কিনা বলেন? পারার কথা। এরপরে দেখি আমরা এখানে ধ্রুবক পদ কোনটা? এই বলেন তো স্যার, এখানে ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ চিনি আমরা? চিনার তো কথা। এই একটা ফাংশন দেওয়া আছে যে f of x is equal to 3a cube plus 2a plus 5। এটার আমাদের এখানে ধ্রুবক পদ কোনটা? কনস্ট্যান্ট, যেটা পরিবর্তন না। আপনারা সবাই আশা করি এই বিষয়টা জানেন। চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য আশা করি সবাই জানেন। চলক এবং ধ্রুবক। চলক মানে যেটা পরিবর্তনশীল, ধ্রুবক মানে যেটা পরিবর্তন নাই, পরিবর্তন হয় না। চলকের মান সমীকরণ ভেদে পরিবর্তন হয়, কিন্তু ধ্রুবকের মান কখনোই সমীকরণ ভেদে পরিবর্তন হয় না। তার মানে আগেও যা ছিল, আপনি যতগুলো সমীকরণে লিখেন না কেন, সবগুলাতেই তাদের মান কি থাকবে? সেম, একই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? আচ্ছা সাকিব, হ্যাঁ 540 হবে এটা আনসার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে এখানে কি? এখানে এফ অফ এ। এখানে কি যে স্যার এ বলেন, এগুলো হচ্ছে আমাদের কি? চলক। আর এই একটা পদের কথা যেহেতু বলছে, তার মানে এই পদ হচ্ছে 5। ঠিক আছে? বাট এগুলো কিন্তু সহগ। সেটা কত? এই 5টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবপদ, সেজন্য 5 হবে আনসার। বলেন এটা কত হবে আনসার? এটা তো পারার কথা নাকি? যে বাচক বহুপদী, বাচক কি বলছে স্যার? বাচক বহুপদী যদি বাহ্য বহুপদীর একটা উৎপাদক হয়, আমরা ভাগশেষ উপপাদ্যটাকে বলছিলাম, উৎপাদক হইলে ভাগশেষটা কত হয়?
ধরেন কোন একটা এফ অফ এক্স কোন একটা ফাংশন আছে, একটা বহুপদী আছে এখানে। এখন এক্স মাইনাস এইটা ওটা উৎপাদক, তাহলে আপনি যদি এক্স এর মান এখানে এ বসান বা এক্স মাইনাস এ এটাকে ভাগ করেন, তাহলে ভাগ করলে কি হবে, আছে ভাগশেষটা শূন্য হবে, তাই না? তাহলে এটার আনসারটা কিন্তু হবে শূন্য। এটার আনসারটা কি হবে? শূন্য হবে। তারপরে বলছে নিচের কোনটার ভিত্তি হচ্ছে 6। নিচের কোনটার ভিত্তি হচ্ছে 6? নিচের কোনটার ভিত্তি কত স্যার? 6। বলুন তো ভিত্তি কোনটার 6 স্যার? এই যে ছোট নাম্বার, এটা বেস, এর উপরটা হচ্ছে কি পাওয়ার। ধর আমরা যখন লিখি এক্স স্কোয়ার, তার মানে এক্সটা হচ্ছে বেস আর এটা হচ্ছে কি তার পাওয়ার, তাই না? তারপর বলছে 5 ঘাত বিশিষ্ট সূচকীয় রাশি নিচের কোনটি? 5 ঘাত বিশিষ্ট সূচকীয় রাশি, ঘাত কত? 5, ঘাত মানে কি? পাওয়ার। তাহলে 5 পাওয়ার বিশিষ্ট সূচকীয় রাশি কোনটা আছে? যেটা দেখেন 5 পাওয়ার হিসাবে আছে কোনটা? এটাতে। তাহলে এটা আনসার। 5 পাওয়ার হিসাবে কোনটাতে আছে? আর এই যে এটাতে, তাহলে এটা হবে আনসার। এখন দেখেন এই অঙ্কটা করে দেই। 4 টু দি পাওয়ার 4 রাশির ভিত্তি 2 হলে সূচক কত হবে? এটা আসলে এরকম ভাবে বলছে যে 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটার লগের 2 ভিত্তিক লগের, আমরা একটু সমাধান করে ফেলি এটাকে। একটু খেয়াল করেন, লগ 2 বেস, যেমন এখানে একটা কাজ করা যাচ্ছে স্যার, যেমন 4 কে আমরা কি করতে পারি? 2 দ্বারা স্কয়ার করতে পারি, উপর আছে কত? 4। তাহলে লগ 2 বেস 4 দুগুণে কত? 8, 8টাকে সামনে নিয়ে আসেন, তাহলে 8 লগ 2 বেস 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? টোটাল আমরা মান কত পাচ্ছি? 8 পাচ্ছি, তাই না? তাহলে এটা 8 দিবেন, এটার আনসার। a not is equal to 0 but a to the power 0, এটার মান কত? যে কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার মান 1 আসে, যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান কত? 1, ঠিক আছে? যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানেই তার ভ্যালুটা 1, ঠিক আছে? এটা আসলে কমপ্লেক্স নাম্বারের টার্ম, হ্যাঁ। কিউব রুট কত আছে এখানে? কিউব রুট -27, এটার ভ্যালুটা কত? এটার ভ্যালুটা কত? দেখেন আমরা এখানে এটাকে চাইলে এভাবে লিখতে পারি, এই যে -27 আছে না, এটাকে চাইলে আপনি -3 দা কি করতে পারেন? হোল কিউব দিতে পারেন। আর -3 এর হোল কিউব কত হয় স্যার বলেন তো? -3 এর হোল কিউব করলে তো কত আছে? 27 আছে। তাহলে এখন এই যে কিউব রুট আর কিউব কিন্তু কাটা যাবে, থাকবে কত? -3। তাহলে কোথায় আছে? এই যে এটাতে আছে, এটাই হবে আনসার। ওকে, কোথায় আছে? এটাতে আছে। তো এটাকে চাইলে এইভাবে করতেন, বাট যদি এরকম থাকতো যে রুট -8, তখন কিন্তু ঝামেলা, কারণ এটা কিন্তু একটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার, কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? সেটা ক্ষেত্রে একটা মান আপনি কিন্তু পায়ে গেলেন। 3 এর ঘনমূল কত? 3 এর ঘনমূল, 3 এর ঘনমূল কত? পারবেন না বলতে? এই যে 3, এটার ঘনমূল যদি করেন তাহলে কিউব রুট 3, সো কিউব রুটে কেমন লেখা যায়? 1/3 লেখা যায়, সো এটা হচ্ছে आंसर ক নাম্বারটা। 3 এর কিউব রুট কত? 3 টু দি পাওয়ার 1/3। 2 রুট 2 এর 2 ভিত্তিক লব কত? 2 রুট 2 এটা কি বলছে? 2 ভিত্তিক লবটা কত? তাহলে কি করব আমরা স্যার? লগ 2 বেস কি আছে? 2 রুট 2 আছে, তাই না স্যার? তাহলে 2 আর রুট 2 যেহেতু, তার মানে 2 টু দি পাওয়ার হাফ। দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি লগ 2 বেস 2 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, দ্যাট মিনস হচ্ছে 3/2। 3/2, এই যে এখানে যে লসাগু করেন কত আসবে স্যার? 3/2 আসবে। এখন এই 3/2টাকে সামনে নিয়ে যান, তাহলে 3/2 লগ 2 বেস, ঠিক আছে? তাহলে তো আলটিমেটলি আমাদের কত আসে? 3/2 ই आंसर আসে, তাই না? কোথায় আছে 3/2? ক নম্বরে? এটি आंसर। সো আশা করি এটাও পারার কথা, ঠিক আছে? এটা তো একদম সোজা, এগুলা বাকি যেগুলো আছে। ওকে, সেগুলো হচ্ছে লগের সবগুলো মান নির্ণয়ের, একটু করে দিবেন, হ্যাঁ। তাহলে এই যে 30 পর্যন্ত যেগুলো আছে, 30 পর্যন্ত যেগুলো আছে এগুলো একটু করে নিন। আমরা বীজগণিতের যে চ্যাপ্টারটা ছিল সেই বীজগণিতের চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। সো ইনশাআল্লাহ সামনের কোনো ক্লাসে আমরা পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, লগারিদম, জিওমেট্রি, তারপর হচ্ছে দ্বারা, সো এই চ্যাপ্টারগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো ক্লাস আপনাদের সাথে কথা বলবো।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো আজকের মতো আমরা বিদায় নিতে যাচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও বলে যাচ্ছি, এডমিশন টেস্ট টোটালি একটা আলাদা বিষয়। এখানে শুধু মেধার খেলা চলে না ভাই, মেধার সাথে আমাদের স্ট্র্যাটেজিটাকেও মিলাইতে হয়। মেধা এবং স্ট্র্যাটেজি যে দুইটা একসাথে মিলে বা দুইটার কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। আর এই সমস্ত কিছুর জন্য আপনি কিন্তু চাইলে আমাদের পপুলারিটি ক্যারে যুক্ত হতে পারবেন। পপুলারিটি ক্যারের যে লাইভ ক্লাসগুলো আছে, সেই লাইভ ক্লাস করার মাধ্যমে আপনি আপনার বেসটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন, যেটা আপনার পরীক্ষার জন্য একটা ভালো আউটপুট দিবে। পাশাপাশি আমাদের এখানে রেগুলার পরীক্ষা হয়। এই রেগুলার পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন পরীক্ষার মধ্যে। এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে, যার কারণে পরীক্ষার হলে আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর পাশাপাশি আপনারা কিন্তু একটা বই পাচ্ছেন, যে বইটা থেকে সর্বাধিক প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় কমন পড়বে। ঠিক আছে? সো আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, অথবা আমাদের পেজে আপনারা কিন্তু এসএমএস করতে পারবেন। সো আজকে পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।